ওকে, আপনাদের সবাইকে ইমেজ প্রসেসিং ফর কম্পিউটার ভিশনের আরেকটি নতুন সেশনে স্বাগতম। আজকে আমাদের সেশন নাম্বার 9। এখানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিল্টারিং এরই যে প্রকারভেদগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। স্পেসিফিক্যালি যদি বলি, চেষ্টা করব লো পাস ফিল্টারটা আমরা কমপ্লিট করতে, সাথে সাথে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা হাই পাস ফিল্টারটাও দেখব। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদের কাছে জানতে চাবো যে ফিল্টারিং, যেহেতু আপনারা লাস্ট ক্লাসে আমরা ফিল্টারিং এর একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম, তো ফিল্টারিং নিয়ে আপনারা যা পড়াশোনা করেছেন বা আপনাদের নিজেদের আইডিয়া থেকে নিজেরা একটু বলবেন যে ফিল্টারিং বলতে আপনি কি বুঝেন, ইমেজের ক্ষেত্রে অবশ্যই। ফিল্টারিং এ বেসিক্যালি আমরা ইমেজের কোনো একটা ফিচার মানে আরো মানে এক্সট্রাক্ট করে সেটা দেখতে পারি, কোনো একটা এজ গুলো দেখতে পারি, ব্রাইটনেস বাড়াতে পারি, শার্প শার্প করতে পারি ইমেজকে, বা ডার্ক করতে পারি, মানে বা কোনো সিগন্যালকে আমি সাপোজ আপনি লো পাস ফিল্টারের কথা বললেন, এখানে আপনার লো সিগন্যাল গুলোকে পাস করতে দিবে, হাই সিগন্যাল গুলো পাস হবে না, বা হাই পাস ফিল্টারে হাই সিগন্যাল গুলো পাস হবে। তো এই যে যাবতীয় জিনিসগুলো, যাবতীয় অপারেশন গুলো আমরা পারফর্ম করছি ফিল্টারিং এর মাধ্যমে, আমরা সেটা করতে পারি। ওকে, আপনি অনেক ডিটেলস আনসার দিলেন, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ শেয়ার করবেন কিছু? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি শেয়ার করেছিলাম কিনা জানি না, যদি না করে থাকি তাহলে আবার করি। যে ক্লাসে আপনাদের অ্যাটেন্ডেন্সের পাশাপাশি আপনাদের ক্লাসে অংশগ্রহণ করার উপরেও কিন্তু একটা, যদিও খুবই কম, বাট একটা আলাদা একটা মার্কস বলা যাবে না, একটা নজরদারি থাকে যে কারা ক্লাসে কতটুকু রেসপন্স করতেছেন, কারা কিরকম রেসপন্সিভ। ঠিক আছে, তো চেষ্টা করবেন যাই পারেন না কেন ক্লাসে রেসপন্স করতে। এটার উপর যদিও কোনো মার্কিং হবে না, বাট এটা একটা ডিফারেন্ট জিনিস। আহ, আমরা খেয়াল করি যে কে কিরকম রেসপন্স করতেছেন, এমন না যে তারটা 100% কারেক্ট হতে হবে, সে সঠিক হতে হবে, এরকম না, বাট চেষ্টা করতেছেন, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তাও আপনাদের ইচ্ছা, আসলে এখানে কাউকে জোর করাকরি আমরা এখানে করতেছি না। ঠিক আছে, আহ এটা হচ্ছে আপনাদের স্বেচ্ছায় আপনারা যতটুকু পার্টিসিপেট করবেন সেটাই আর কি। ওকে, সো আমরা আমরা তাহলে আমাদের স্লাইডে চলে আসি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিল্টারিং এর টাইপ গুলো। ঠিক আছে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, সো ইমেজ প্রসেসিং এর জন্য যে ফিল্টারিং আমরা দেখেছিলাম সেখানে খুবই বেসিক কথাবার্তা ছিল। আজকে আমরা দেখবো ফিল্টারিং এর টাইপ গুলো কি কি হতে পারে। ঠিক আছে, তো জেনারেলি ফিল্টারিং কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লো পাস ফিল্টার, আরেকটা হচ্ছে হাই পাস ফিল্টার। ঠিক আছে, তো এই ভাগটা কিসের উপর ভিত্তিতে করা হয়? বেসড অন দেয়ার ইফেক্ট অন ইমেজ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। ইমেজের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর ভিত্তি করে আমরা যদি ভাগ করি তাহলে এই দুই ভাগে মেইনলি ভাগ করতে পারি। ঠিক আছে, এখন এই যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এইগুলা মানে একটু থিওরিটিক্যাল কথাবার্তা, আমরা ভেঙে তারপরে দেখবো। ঠিক আছে, যে আসলে কি বুঝায় জিনিসটা দিয়ে। ওকে, তো লো পাস ফিল্টারের পাশেই দেখতে পাচ্ছেন স্মুথিং ফিল্টার লেখা, স্মুথ করে ফেলে কোনো একটা ইমেজকে। ঠিক আছে, তো এখানে কি হয় অ্যাকচুয়ালি, দেখবেন যে আমাদের ইমেজের মধ্যে কোথাও কোথাও আহ, খুবই শার্প এজ থাকে। ঠিক আছে, শার্প কিছু ফিচার থাকে যেটা কিনা চোখে পড়ে। যেমন ধরেন আপনার কোনো একটা ইমেজের মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল যদি থাকে, বাকি সব জায়গায় সার্কেল আছে বা কার্ভস আছে, কিন্তু
একটা জায়গাতে রাইট অ্যাঙ্গেল আছে বা শার্প কোন একটা অ্যাঙ্গেল আছে। তো এইটা কিন্তু ভালোভাবেই চোখে পড়বে অন্য সবগুলোর তুলনায়, ঠিক আছে। আবার আপনার কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি স্মুথ, সেখানে যদি আপনার কোনো শার্প কোনো এজ থাকে, সেটা কার্ভ হতে পারে, সেটা অ্যাঙ্গেল হতে পারে, সেটা স্ট্রেট লাইন হতে পারে, সেটাও কিন্তু চোখে পড়বে, ঠিক আছে। তো এই যে ইমেজের মধ্যে, ইমেজের যে ক্যানভাসটা বা ইমেজের যে রেজলিউশনের মধ্যে যেই ক্যানভাসটা, এই ক্যানভাসের মধ্যে হঠাৎ করে যে পরিবর্তনটা, ইমেজের পিক্সেল গুলোর মধ্যে যে হঠাৎ করে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বলতে পারি, ঠিক আছে। এই ধরনের পরিবর্তনটাকে আমরা কি বলবো? হাই ফ্রিকোয়েন্সি। কারণ এখান থেকে একু হচ্ছে, ওকে। আর যদি এরকম চেঞ্জটা না হয়, হঠাৎ করে চেঞ্জ না হয়, স্মুথলি চেঞ্জ হয়, অর্থাৎ ট্রানজিশনাল ভাবে আসে চেঞ্জ গুলো, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, ঠিক আছে। তো এখন এই যে হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার, এই দুইটা ফিল্টারে আমরা কি করি? আগের দিনের ক্লাসে কিছুটা বলেছিলাম যে লো পাস ফিল্টারে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দেয়া হয়, হাই ফ্রিকোয়েন্সি গুলোকে আটকে দেয়া হয় বা ফিল্টার আউট করে ফেলা হয়, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো, অর্থাৎ যেখানে শার্প এজ থাকবে, সাডেন চেঞ্জেস থাকবে, এই ধরনের যে পরিবর্তনগুলো আছে, এগুলোকে আমরা ফিল্টার আউট করে ফেলে দিব আর পাস করতে দিব লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে। তো রেজাল্টটা কি হবে বলেন তো? বুঝতে পারেননি? না ভাই, একটু যদি রিপিট করতেন। হ্যাঁ, এই জন্যই ইমেজের, আচ্ছা আমি ডিরেক্ট ডিরেক্ট ইয়েতে চলে আসি। আমার তো ইলেকট্রিক্যালে চলে আসছে। ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে বোঝানো যায়, বাট ইলেকট্রিক্যাল সিগন্যালের সাথে এটা আমরা ইয়ে করতে চাচ্ছি না। আচ্ছা, এই ইমেজটা দিয়ে দেখি, যেহেতু এটা লো পাস ফিল্টার আছে, এটা দিয়ে দেখি আমরা। তো দেখেন, আমরা যখন একটা ইমেজের কথা বলতেছি, সো আমাদের ইমেজের প্রথম ইমেজটার দিকে যদি আমরা তাকাই, এই ইমেজের যে এজ গুলো, যে কোনো একটা অবজেক্ট যদি আমরা নেই, সেই অবজেক্টের এখানে, অবজেক্ট না বলে সাবজেক্ট বলি যেহেতু পার্সন, তো এই সাবজেক্টের যে এজ গুলো, এগুলো দেখেন খুব শার্প, ঠিক আছে। এই শার্প বলতে আমরা কি বুঝি? শার্প মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে এই সাবজেক্টের যে পরিবর্তনটা, এটা খুব ভালোভাবে ডিফাইন করা যাচ্ছে, খুব ভালোভাবে আলাদা করা যাচ্ছে, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে শার্প চেঞ্জ। এই ধরনের শার্প চেঞ্জ যেটা, সেটাকে আমরা বলতেছি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। সেম ইমেজের মধ্যেই আপনি যদি একটু এদিকে তাকান, আমি চেষ্টা করতেছি জুম করার, তো আমরা যদি একটু এখানে
ফোকাস করি আমরা দেখব যে এই ব্যাকগ্রাউন্ডের যে আকাশ আছে এই আকাশ থেকে এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এর ট্রানজিশনটা মোটামুটি স্মুথ ভাবে হয়েছে, যে কারণে আমরা এখানে কোনো রেখা বা কোনো প্রকার এজ বুঝতে পারতেছি না। খুব ভালোভাবে খেয়াল করলে হয়তো বোঝা যাবে, বাট এমনিতে এখানে ট্রানজিশনের কারণে এজ বোঝা যাচ্ছে না। এটা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। সো এটাকে আমরা বলবো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, আর এখানে যে এজ গুলো বোঝা যাচ্ছে এই কম্পোনেন্ট গুলোকে আমরা বলবো যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ন। ঠিক আছে, এখন আমরা যখন ফিল্টারিং করব আমরা বলতেছি লো পাস ফিল্টারের কথা। লো পাস ফিল্টার কি করবে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে পাস করতে দিবে আর হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে ফিল্টার আউট করে ফেলবে। এখন ফিল্টার আউট করা মানে কি, আসলে ছেঁকে ফেলে দিবে এরকম তো কিছু না, ইমেজের থেকে তো আসলে ছেঁকে ফেলে দেওয়ার কিছু নেই। এখানে কি করবে, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে ব্লারি করে ফেলবে বা স্মুথ করে ফেলবে, এটাই হচ্ছে ফিল্টার আউট করে ফেলা। ঠিক আছে, তো খেয়াল করেন আমাদের পাশের যে ইমেজটা, পাশের ইমেজে যদি আমরা আসি, এখানে হচ্ছে স্মুথিং অ্যাপ্লাই করার পরে দেখেন আমাদের হাই ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্ট ছিল এগুলোতে মোটামুটি এখন একটা ট্রানজিশন চলে আসছে, যে কারণে আগের মতো এতটা শার্প মনে হচ্ছে না। এবং পরিবর্তনটা যদি একটু খেয়াল করেন দেখবেন যে পরিবর্তনটা এখন আগের থেকে কিছুটা কম বোঝা যাচ্ছে, ভালোভাবেই বোঝা যাচ্ছে, বাট আগে যতটা শার্প ছিল এতটা শার্প চেঞ্জ না। ঠিক আছে, পাশাপাশি দেখলে বুঝতে পারবেন। আর একই সাথে আমাদের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের দিকে যদি তাকাই আমরা দেখবো যে এখানে পরিবর্তন হয়েছে, বাট এটার পরিবর্তন যেহেতু আগে থেকেই মানে খুবই কম ছিল, এখন আসলে সেটা চোখে না পড়ার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো বড় পরিবর্তনটা আসছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে। এখানে ট্রাইপডের যে লেগ গুলো এগুলোর দিকে তাকালেও বুঝতে পারবেন এগুলো স্মুথ হয়ে আসছে। ফাইনাল ইমেজটার দিকে যদি আমরা যাই, এখানে আসলে বুঝতেই পারতেছেন যে কি অবস্থা হচ্ছে ইমেজে, সবকিছু ব্লার হয়ে একদম স্মুথ হয়ে গেছে এবং ট্রানজিশনটা যতটা সম্ভব এখানে চেষ্টা করছে আর কি। দেখেন কত মোটা একটা এরিয়া জুড়ে এখানে ট্রানজিশনটা নিচ্ছে সে। ঠিক আছে, আর এখানে দেখেন ট্রানজিশনের ক্ষেত্রে খুবই অল্প একটা রিজন ছিল, আর সাডেন চেঞ্জেস এর ক্ষেত্রে যেখানে কোনো ট্রানজিশন ছিল না বলা যায় সেখানে কিরকম ছিল। তো এটা হচ্ছে আমাদের লো পাস ফিল্টারিং এর ফলাফল, যে হাই ফ্রিকোয়েন্সি যেসব কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট গুলোকে ফিল্টার আউট করে ফেলা। ফিল্টার আউট করে ফেলা মানে ছেঁকে ফেলে দেয়া না, সেগুলোকে স্মুথ করে ফেলা বা ব্লার করে ফেলা। ঠিক আছে, হ্যাঁ রিফাত হোসেন বলেন। ভাইয়া মানে হাই পাস হাই ফিল্টার লো ফিল্টারের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে ব্লক করে দিবে আর কি, মানে ব্লার করে দিবে। সেক্ষেত্রে পিছনের যে এটা আমাদের লো ফিল্টারের ক্ষেত্রে ব্যবহার হবে সেটা তো বেশি আসার কথা না স্পষ্টভাবে, এরকম কি? না, স্পষ্টভাবে আসবে। লো পাস ফিল্টার বলতে যেটা বোঝাচ্ছে আপনার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোর উপরে প্রভাবটা কম পড়বে। ঠিক আছে, প্রভাবটা কম পড়বে। হাই ফ্রিকোয়েন্সি ফিল্টারের ক্ষেত্রে উল্টা, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোর উপর মানে কম কম্পোনেন্টের উপরে আপনার যে প্রভাবটা ইফেক্টটা এটা কম পড়বে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপরে বেশি পড়বে। ঠিক আছে, তো বুঝতে এখানে পারছি দেখেন আমরা যখন ফাইনালি যখন আমরা রেডিয়াস 10 অ্যাপ্লাই করতেছি তখন দেখেন আমাদের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কি আর বোঝা যাচ্ছে, এখানে টোটালি ভ্যানিশ হয়ে গেছে না, টোটালি ভ্যানিশ হয়ে গেছে। তো এখানে ইফেক্ট পড়বে সবার উপরেই, বাট মেইনলি বা বেশি চোখে পড়ার মতো ইফেক্টটা পড়বে হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোর উপরে। ঠিক আছে, ওকে এখন চলেন আমরা দেখি যে আমাদের লো পাস ফিল্টার কি বলে। সাপ্রেস হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে হচ্ছে সে সাপ্রেস করে, যেমন র্যাপিড চেঞ্জেস লাইক এজেস এবং নয়েজ যদি আমাদের ইমেজের মধ্যে থাকে। পাস দ্য লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস
অফ দ্য ইমেজ। পাস করে বলতে আসলে একেবারে পাস করে দেয় বা যেতে দেয়, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে ফিল্টার আউট করে ফেলে দেয় ছেকে, এরকম না। আবারও বলতেছি, ঠিক আছে। স্লো চেঞ্জেস ইন পিক্সেল ভ্যালুস, ঠিক আছে, মানে পিক্সেলের ভ্যালুর মধ্যে যে পরিবর্তনটা এটা খুবই স্লো হয়। তো আমরা ইমেজের মধ্যে দেখলে, এই ইমেজের মধ্যে দেখলে বুঝতে পারবো যে বেশি পরিবর্তনটা আসলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যেই বেশি বোঝা যাচ্ছে। তুলনামূলকভাবে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট স্মুথ হয়ে গেছে, বাট সেটা বোঝা যাচ্ছে না, কারণ সেটা অলরেডি ট্রানজিশনটা ওইভাবেই ছিল, ঠিক আছে। তো সেটা চোখে পড়তেছে না খুব ভালোভাবে। দেন এটা কি করে, এর ফলাফল কি হয়, ইমেজটাকে ব্লার করে ফেলে, রিডিউসিং নয়েজ এন্ড ডিটেইল। ইমেজ থেকে নয়েজ এবং ডিটেইলটাকে কমিয়ে ফেলে, ঠিক আছে। ডিটেইল বলতে আমরা ইমেজের খুবই ছোট ছোট এবং চোখে পড়ার মতো যে বিষয়গুলা, এজ বলতে পারেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে আলাদা করার যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে বলতে পারেন, ঠিক আছে। এটার উদ্দেশ্যটা কি, আমরা কোন পারপাসে ব্যবহার করি, নয়েজ রিডাকশনের জন্য। এটা আমরা অলরেডি এখান থেকে বুঝতে পারতেছি, নয়েজ রিডাকশনের জন্য, স্মুথিং এর জন্য এবং ব্লারিং এর জন্য ব্যবহার করি লো পাস ফিল্টার। এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, আমরা আগের দিন দেখেছিলাম হচ্ছে মিন বা এভারেজ ফিল্টার, ঠিক আছে, যেটাকে বক্স ফিল্টারও বলা হয়। তারপর আছে আপনার গসিয়ান ফিল্টার এবং মিডিয়ান ফিল্টার, বাইল্যাটারাল ফিল্টার, ঠিক আছে। এখন আসি আমরা হাই পাস ফিল্টারে। তো হাই পাস ফিল্টারের কথা যদি বলি, ঠিক সেম কাজটারই উল্টা কাজটা হবে এখানে। যে কাজটা হচ্ছে এর ঠিক উল্টা কাজটা হবে এখানে, ঠিক আছে। তো আমরা যদি দেখি, এই ইমেজটার যদি, এই ইমেজটার দিকে যদি আমরা খেয়াল করি, এটা তো আসলে হাই পাস ফিল্টার করতে যে বেশি হাই করে ফেলছে। ওকে, আমরা ওই ইমেজটা দিয়ে দেখি। তো ইমেজে যদি আমরা খেয়াল করি, আমাদের অরিজিনাল ইমেজটা ছিল এরকম, ঠিক আছে, নর্মাল ইমেজ এটা, এখানে কোনো কিছু করা হয়নি। আমরা যখন লো পাস ফিল্টার অ্যাড করতেছি, লো পাস ফিল্টার অ্যাড করার ফলে আমাদের ইমেজের যত নয়েজ ছিল সেগুলো মোটামুটি ব্লার হয়ে গেছে। পাশাপাশি ইমেজের ডিটেলস অনেক কমে গেছে, যেমন এখানে প্রত্যেকটা পতাকা বোঝা যাচ্ছিল, বাট এখানে পতাকাগুলো বোঝা যাচ্ছে না আর ভালোভাবে, ঠিক আছে। তারপরে ছবিটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা দেখবো যে উল্টা ঘটনাটা ঘটতেছে। এখানে যদিও ইমেজটাকে বেশি মানে ফিল্টারিং করার কারণে, এক্সেসিভ ফিল্টারিং করার কারণে আপনার লো পাস যে কম্পোনেন্ট গুলো, লো ফ্রিকোয়েন্সি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো একদম ব্ল্যাক আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজটার মধ্যে যে শার্প এজ গুলো যেগুলো ছিল বা সাডেন চেঞ্জেস যে জায়গাগুলোতে ছিল, সেই জায়গাগুলো এখানে বেশ ভালোভাবে ফুটে উঠতেছে, ঠিক আছে। এবং বাকি যে এরিয়াগুলো স্মুথ ছিল সেগুলো হচ্ছে ডার্ক বা ব্ল্যাক আউট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাই পাস ফিল্টারের কারণে হচ্ছে এরকম। সো হাই পাস ফিল্টার আমাদের কি করতেছে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো, অর্থাৎ যে কম্পোনেন্ট গুলোর মধ্যে যে পিক্সেল ভ্যালুগুলোর মধ্যে ইন্টেন্সিটির ডিফারেন্সটা কম, ইন্টেন্সিটি চেঞ্জটা কম বা ট্রানজিশনটা স্মুথ, সেগুলোকে সে বাদ দিয়ে দিচ্ছে বা সেগুলোকে হচ্ছে মুছে ফেলতেছে ইমেজ থেকে যতটা সম্ভব। আর হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে আরো হাই করে তুলতেছে। আমাদের হাই পাস ফিল্টারে কি হয়, এমফাসাইজ এজেস এন্ড ফাইন ডিটেলস। ইমেজের মধ্যে যে এজ থাকে বা ফাইন ডিটেল যেগুলো থাকে, ধরেন আপনার ইমেজের মধ্যে গ্রেইন আছে, ঠিক আছে, এই গ্রেইন গুলোর যে দানা, প্রত্যেকটা দানাকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তুলবে, এরকম। সাপ্রেস দ্য লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস অফ এন ইমেজ। একটা ইমেজের লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে সাপ্রেস করে, and preserve or enhance the high frequency components like edges, texture or noise, ঠিক আছে। তো টেক্সচার বলতে ধরেন আপনি একটা ইমেজ নিছেন কোনো একটা কার্পেটের, যে কার্পেটে মনে করেন যে সেলাইগুলো সেখানে ডিজাইন করা আছে, ঠিক আছে।
তো এই ডিজাইনটা মনে করেন আপনার যখন খুবই শার্প একটা ইমেজ হবে, এই ডিজাইনের সেলাইগুলো সবগুলো বোঝা যাবে আলাদা আলাদা ভাবে জুম ইন করলে। তো এগুলোকে আমরা বলতে পারি টেক্সচার, ঠিক আছে। তারপরে বলতেছি কি নয়েজ, নয়েজটাকে প্রিজার্ভ করবে। এখন নয়েজটা আমাদের হাই পাস ফিল্টারের সাথে অটোমেটিক চলে আসে, ঠিক আছে। যেহেতু আমাদের নয়েজ মানে কি, নয়েজ ইমেজের মধ্যে সেটাই যেটা হচ্ছে আমরা চাই না কিন্তু চলে আসে। দেখা যাচ্ছে যে আমাদের ইমেজের মধ্যে সাডেন পিক্সেল গুলো হচ্ছে অন্য কালারে চলে আসতেছে, যেটা কিনা অরিজিনাল আমাদের এনভায়রনমেন্টে ছিল না। তো এগুলো সবসময় হাই পাস ফিল্টারের সাথেই এক্সিস্ট করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি পারপাস, কি কারণে আমরা ব্যবহার করি। এটাও আমাদের এখানে চলে আসছে, এজ ডিটেকশনের জন্য ব্যবহার করি, ফিচার এক্সট্রাকশনের কাজে ব্যবহার করতে পারি, অথবা ফিচার এনহ্যান্সিং এর কাজে ব্যবহার করতে পারি, আর ইমেজ শার্পেনিং এটা তো আছেই, ঠিক আছে। আর এটার যদি আপনারা বলেন যে বাই প্রোডাক্ট কি বা এটার যে ডিসঅ্যাডভান্টেজ সেটা কি, সেটা হচ্ছে আপনার নয়েজটা বেড়ে যেতে পারে। যদি নয়েজ কম থাকে সেটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি কি ধরনের হাই পাস ফিল্টার ব্যবহার করি, সাধারণত সোবেল ফিল্টার আছে, ল্যাপ্লাসিয়ান ফিল্টারও আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কমনলি আমরা ইউজ করে থাকি। তো এখন আসেন আমরা কমন কিছু লো পাস ফিল্টার দেখবো এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আসি আমাদের বক্স ফিল্টার, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। এটা হচ্ছে সিম্পল একটা এভারেজ ফিল্টার, যেখানে ইচ পিক্সেল ইজ রিপ্লেসড বাই দ্য মিন অফ ইটস নেইবার্স। মিন মানে এভারেজ আর কি, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এভারেজ। ইট রিমুভস নয়েজ বাট অলসো ব্লার্স ইম্পর্টেন্ট ডিটেলস লাইক এজেস, ঠিক আছে। এজ গুলো থাকবে, এগুলোকে ব্লার করে ফেলবে বা স্মুথ করে ফেলবে, এটা হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ। বাট আপনার নয়েজ থাকলে সেটাকে রিডিউস করে ফেলবে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। তো এখানে আমরা আমাদের যে প্রিভিয়াস ক্লাসে আমরা যে কোডটা দেখেছিলাম কার্নেল, সেই কার্নেলেরই হচ্ছে এখানে লিখিত রূপটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1/9 ইন্টু হচ্ছে 3/3 একটা ম্যাট্রিক্স অফ 1, ঠিক আছে। দেন আসি গসিয়ান ফিল্টারে। গসিয়ান ফিল্টারের ব্যাপারে আপনাদের বলছিলাম যে গসিয়ান ফাংশন আপনারা তো অলরেডি শুনছেন, গসিয়ান ফাংশন, ঠিক আছে, আপনাদেরকে দিয়েছিলাম। তো গসিয়ান ফিল্টারে কি হচ্ছে, গসিয়ান ফিল্টারে আপনার ঠিক সেম এই যে এরকম একটা নেইবারহুড যেটা আপনি ডিফাইন করে দিচ্ছেন, এই নেইবারহুডের মধ্যেই গসিয়ান ফাংশন ব্যবহার করে আপনার পিক্সেলের ভ্যালুটাকে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। তো আপনার নেইবারিং যে পিক্সেল গুলো আছে, এই পিক্সেল গুলোর উপর ভিত্তি করেই আপনার সেন্টার পিক্সেল বা টার্গেট পিক্সেলের যে ভ্যালুটা এটা নির্ধারণ করবে গসিয়ান ফাংশন, ঠিক আছে। সো এখানে দেখেন একটা বিষয় যেটা মনে রাখতে হবে, সেটা কি, ক্লোজার পিক্সেলস হ্যাভ হায়ার ওয়েটস, অর্থাৎ কাছাকাছি যে পিক্সেল গুলো থাকে এদের প্রভাবটা বেশি থাকে। আমাদের টার্গেট পিক্সেলের কাছাকাছি পিক্সেল যেগুলো থাকবে সেই পিক্সেল গুলোর প্রভাব পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ ওই পিক্সেলের ভ্যালু বা ক্যালকুলেটেড যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটার উপরে প্রভাব বেশি থাকবে হচ্ছে কাছাকাছি পিক্সেল গুলার, ঠিক আছে। ওই টার্গেট পিক্সেলের কাছাকাছি পিক্সেল গুলার প্রভাব বেশি থাকবে। আর ফার্দার পিক্সেলস কন্ট্রিবিউট লেস টু দ্য আউটপুট, অর্থাৎ দূরবর্তী যে পিক্সেল গুলো থাকবে সেগুলো কম অবদান রাখবে, ঠিক আছে, তাদের অবদানটা হবে কম। তো এর ফলে কি হবে, একটা ন্যাচারাল ব্লার ক্রিয়েট হবে, ঠিক আছে, একটা ন্যাচারাল ব্লার ক্রিয়েট হবে। আমরা যদি দেখি, সো গসিয়ান ব্লার এটার ক্ষেত্রে যদি দেখি, তো এখানে দেখেন এই ইমেজটার ক্ষেত্রে আমরা যদি পোর্ট্রেট মোডে যে ইমেজগুলো তুলি সাধারণত, সেখানে কি হয়, ব্যাকগ্রাউন্ডটা মানে সাবজেক্ট বাদে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করে ফেলি। পোর্ট্রেট মোডে আমরা ছবি তুলি না স্মার্টফোনে? জি ভাই, ডিএসএলআর বলে এটারে।
হ্যাঁ, ডিএসএলআর এর সাধারণত ন্যাচারাল ব্লারটা বোঝা যায়, বাট আমরা যে ডিজিটাল ক্যামেরাগুলো আছে সেগুলোতে কি করি, ডিজিটালি ব্লার করার চেষ্টা করি এবং চেষ্টা করি ক্লোজ টু ন্যাচারাল ব্লারিনেস যাতে আসে। ঠিক আছে, তো সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ড থেকে যতটা ভালোভাবে সেপারেট করা যায়, প্লাস ব্যাকগ্রাউন্ডটাকে যতটা সুন্দরভাবে ব্লার করা যায়। তো এখানে দেখেন যে ব্লার করার চেষ্টা করা হচ্ছে, যদিও খুব একটা ন্যাচারাল লাগতেছে না, বোঝাই যাচ্ছে যে এখানে একটা আর্টিফিশিয়াল ব্লার অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, তো এই ব্লারটা যতটা সম্ভব ন্যাচারাল রাখার চেষ্টা করা হয় গসিয়ান ফিল্টার দিয়ে। ঠিক আছে, তো গসিয়ান ব্লার এখানে যদি এই ইমেজটার দিকে যদি আমরা দেখি, তো দেখেন এখানে যে ব্লারটা আছে, এই ব্লারটার দিকে যদি দেখেন আর এই ব্লারটার দিকে যদি দেখেন, পাশাপাশি দুইটা ব্লার, এটা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে আপনার আর্টিফিশিয়াল ব্লার, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যে ব্লারিনেসটা, এটা একদম স্মুথ মনে হচ্ছে না? গসিয়ান ব্লারটা দেখেন, জি ভাইয়া। একটু জুম করে দেখেন, একেবারে স্মুথ না? আমরা দুইটা ব্লারই দেখবো পাশাপাশি। ঠিক আছে, তো আমরা যখন অন্য ব্লার অ্যাপ্লাই করব দেখবেন যে পিক্সেলেটেড হয়ে যায় যদি আমরা বড় কার্নেল ব্যবহার করি। ঠিক আছে, বিগ সাইজের কার্নেল ব্যবহার করে যদি আমরা করি তখন দেখবেন যে পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে। গসিয়ান ব্লারের ক্ষেত্রে এই জিনিসটা কম হয়। ঠিক আছে, ওকে। তো গসিয়ান ব্লার কখন অ্যাপ্লাই করা হয়? often used in pre-processing to remove noise। আমাদের নয়েজ রিমুভে এর ক্ষেত্রে গসিয়ান ব্লারটা বেশি ব্যবহার করা হয়। এবং এই ক্ষেত্রে যেটা হয়, সুবিধাটা হচ্ছে অন্য ফিল্টার থেকে এজটা ভালোভাবে প্রিজার্ভ করা যায় আর কি। আচ্ছা, তো এখানে আমরা একটা গসিয়ান ব্লারের কার্নেল দেখতে পাচ্ছি, কয়েকটা আর কি, একটা না। ওকে, দেন আসি আমাদের মিডিয়ান ফিল্টারে। তো মিডিয়ান ফিল্টার নাম থেকেই বুঝতে পারতেছেন এটা কি করে, টেক্স দ্য মিডিয়ান অফ অল পিক্সেলস আন্ডার দ্য কার্নেল। অর্থাৎ আপনি মনে করেন একটা 3x3 কার্নেল নিচ্ছেন, তো সেন্টার পিক্সেলের আশেপাশে যতগুলো পিক্সেল আছে সবগুলো পিক্সেলের মধ্যে যে মিডিয়ান ভ্যালু থাকবে, সবগুলো ভ্যালুর মিডিয়ান ভ্যালুটাকে সে ক্যালকুলেট করে সেই মিডিয়ান ভ্যালুটাকেই টার্গেট পিক্সেলের ভ্যালু হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে, so takes the median of all pixels under the kernel area and the central element is replaced with this median value। ঠিক আছে, সেন্ট্রাল এলিমেন্ট ইজ নট নিউলি ক্যালকুলেটেড, এটাকে আসলে ক্যালকুলেট করা হচ্ছে না, এটাকে আসলে রিপ্লেস করা হচ্ছে। ঠিক আছে, the central element is always replaced by some pixel value from the image। from the image না বলে আমরা এখানে যদি বলি from the neighborhood, তাহলে আরো ভালো বোঝা যায়। আর highly effective against salt and pepper noise in an image। আচ্ছা, হাসান হাবিব কিছু বলতে চাচ্ছেন? ভাই একটা পিক্সেলের নেইবার আমরা কিভাবে বুঝবো, যে সাপোজ আমি একটা টার্গেট পিক্সেল আছে, আমরা কোনটা কোনটা এটা নেইবার হবে, এটা আমরা বুঝবো কি? কার্নেলের উপর ডিপেন্ড করবে। আপনি যখন ফিল্টার অ্যাপ্লাই করতেছেন তখন আপনি একটা কার্নেল ডিফাইন করে দিচ্ছেন, 3x3 বা 5x5 অথবা 7x7। এই কার্নেলের উপর ডিপেন্ড করবে যে তার নেইবারহুডটা কিরকম হবে। ঠিক আছে, তো 3x3 যদি আপনি চিন্তা করেন, এটা যদিও সবগুলোই কার্নেল, এখানে চিন্তা করেন, তো এটা হচ্ছে একটা কার্নেল, 3x3 কার্নেল, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ যেখানে আমরা জিরো প্যাডিং ব্যবহার করতেছি। তো দেখেন যখন আমরা 3x3 কার্নেলটা অ্যাপ্লাই করতেছি তখন প্রথমে টার্গেট পিক্সেল হচ্ছে এটা, একটু জুম ইন করে দেখাই। তো প্রথমে আমাদের টার্গেট পিক্সেল হচ্ছে এটা, এবং এর নেইবারহুডটা হচ্ছে 3x3 এই রিজিয়নটা যেটা আছে পুরোটাই। ঠিক আছে, কারণ আমাদের এই যে কার্নেলটা, এটা হচ্ছে স্লাইডিং করতেছে পুরো পিক্সেল গুলোর উপর দিয়ে, পুরো ইমেজটার উপর দিয়ে, সরি পুরো ইমেজটার উপর দিয়ে। ঠিক আছে, সো এই কার্নেলের নিচে যতগুলো পিক্সেল আছে এই পিক্সেল গুলো আসলে পরস্পরের নেইবার হবে, এবং সেন্টার পিক্সেলটা, সাধারণত সেন্টার পিক্সেলটা হচ্ছে আমাদের টার্গেট পিক্সেল হয়, সেন্টার পিক্সেলটা হচ্ছে আমাদের টার্গেট পিক্সেল। ঠিক আছে, বুঝতে পারছেন? তবে আরেকটা প্রশ্ন ছিল, যখন আমরা হাই ফ্রিকোয়েন্সি অথবা লো ফ্রিকোয়েন্সি করতেছি,
তো অবশ্যই তো আমরা এই পিক্সেলের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো যখন আমরা স্মুথিং করি সেক্ষেত্রে কি পিক্সেল ভ্যালু কমে যায় নাকি ভাই নর্মাল থেকে বেড়ে যায়? এটা তো ডিপেন্ড করবে আপনার ইমেজের উপরে। ওই যে বললাম ট্রানজিশন পিরিয়ড, মানে ট্রানজিশনটা কি রকম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি যখন ট্রানজিশন করাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড মনে করেন হোয়াইট, ফোরগ্রাউন্ড মনে করেন ব্ল্যাক, সেই ক্ষেত্রে কি হবে, হোয়াইট থেকে ব্ল্যাকের যে ট্রানজিশনটা এটা করার চেষ্টা করবে এবং হোয়াইট হয়ে যাবে মোস্টলি, যেমনটা আমাদের এখানে হচ্ছে। ঠিক আছে, যেমনটা আমাদের এখানে হচ্ছিল যে ব্ল্যাক রিজিয়নের অনেকখানি হোয়াইট হয়ে যাচ্ছে, ট্রানজিশন করতে যে এই কাজটা হচ্ছে। ঠিক আছে, তো যদি উল্টা হতো, উল্টা যদি হতো যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, ফোরগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, সেক্ষেত্রে কি হতো, এটা আপনারা করে দেখতে পারেন। এই এই ইমেজটাকে জাস্ট আপনি ইনভার্স ট্রান্সফর্ম করেন, তারপর হচ্ছে আপনি ইয়ে করেন, অ্যাপ্লাই করেন ব্লাইন্ডনেস, তারপরে দেখবেন যে কি হয়। ঠিক আছে, তখন হোয়াইট পিক্সেল থেকে দেখবেন যে বাদ পড়ে সেখানে ব্ল্যাক পিক্সেলে চলে আসতেছে বা গ্রে পিক্সেল চলে আসতেছে, যেটার মাধ্যমে ট্রানজিশনটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো এবার আসি আমাদের বাইলেটারাল ফিল্টার, এই জিনিসটা কি, এটা নাম থেকে বোঝা যাচ্ছে না অনেকটা, আমরা চলেন দেখি এই জিনিসটা কি। দিস ফিল্টার স্মুথস ইমেজেস while preserving edges, okay, by considering both the spatial distance, number 1 যেটা মনে রাখতে হবে, between the pixels and the intensity difference। দুইটা কথা পেলাম, একটা হচ্ছে স্পেশাল ডিসটেন্স, একটা হচ্ছে ইন্টেন্সিটি ডিফারেন্স। তো বাইলেটারাল ফিল্টার আপনারা যখন পড়বেন তখন আমি এটার উপরে সাধারণত অ্যাসাইনমেন্ট দেই। ঠিক আছে, তো এটার উপর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এখানে দুইটা কথা বললাম, একটা হচ্ছে স্পেশাল ডিসটেন্স, এটার উপর ডিপেন্ড করবে, আরেকটা হচ্ছে ইন্টেন্সিটি ডিফারেন্স। তো কেউ কি আমাকে বলতে পারবেন স্পেশাল ডিসটেন্স বলতে কি বোঝায় এখানে? মানে পিক্সেল থেকে পিক্সেলের ডিস্টেন্সটা মেবি। পিক্সেল থেকে পিক্সেলের ডিসটেন্স, ইয়েস, আপনাদেরকে বলেছিলাম। ঠিক আছে, পিক্সেল থেকে পিক্সেলের যে ডিসটেন্সটা, এটা আপনি বলতে পারেন স্পেশাল ডিসটেন্স। ঠিক আছে, বা ফিজিক্যাল ডিসটেন্স বলতে পারেন। আর ইন্টেন্সিটি ডিফারেন্স, এটাও এক ধরনের ডিসটেন্স, বাট এটা ডিসটেন্স না বলে এটাকে বলবো আমরা ডিফারেন্স। এটা হচ্ছে পিক্সেল টু পিক্সেলের যে ইন্টেন্সিটি লেভেলের মধ্যে পার্থক্য বোঝায়। ঠিক আছে, এখন আপনি মনে করেন আপনার দুইটা পিক্সেল আছে, এরকম পাশাপাশি দুইটা, বা এরকম পাশাপাশি দুইটা। তো দেখেন 13 থেকে 22, এর যদি আমরা কাছাকাছি বলি বা পাশাপাশি যে আপনার স্পেশাল ডিস্টেন্সের কথা যদি বলি, তাহলে কত, এক ঘর উপরে নিচে। ঠিক আছে, বাট যদি আমরা ইন্টেন্সিটি লেভেলের ডিফারেন্সটা বলি, সেই ক্ষেত্রে আবার কি 9 লেভেলের পার্থক্য আছে এখানে, এই দুইটার মধ্যে কি 9 লেভেলের পার্থক্য আছে। আচ্ছা, তো বাইলেটারাল ফিল্টারের কিছু ফ্যাক্টস যদি আমরা দেখি, ইট ইজ স্পেশালি ইউজফুল ইন এজ অ্যাওয়ার স্মুথিং। তো স্পেশালি ব্যবহার করা হচ্ছে এজ অ্যাওয়ার স্মুথিং এর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমাদের এজ গুলো সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে এজ গুলো আমাদের প্রিজার্ভ করতে হবে, এজ গুলোকে রক্ষা করতে হবে যেভাবে হোক, সেগুলা ক্ষতি না করে। ঠিক আছে, ইমেজটাকে ব্লার করতে হবে। দেন কি বলতেছি, দ্য বাইলেটারাল ফিল্টার প্রিজার্ভস এজেস, যেটা বলতেছিলাম, while smoothing areas where intensity values are similar। কোথায় স্মুথিং করতেছে, যেখানে ইন্টেন্সিটি ভ্যালুস গুলো সিমিলার। তো এটা কিছুটা আমাদের একদম প্রথম দিককার যে ফিল্টারিং ছিল তার উল্টা। প্রথম দিকের ফিল্টারিং, মিন ফিল্টারিং কি করতেছিল, কার্নেলের নিচে যত পিক্সেল আছে সেগুলোর এভারেজ করে ফেলতেছিল। বাট এখানে সেটা না, এখানে সে যেহেতু স্পেশাল ডিস্টেন্সটাকে আমলে নিচ্ছে বা ক্যালকুলেট করতেছে, সাথে ইন্টেন্সিটি ডিফারেন্সটাকেও আমলে নিচ্ছে, এই দুইটার কম্বিনেশনের ফলে সে বুঝতে পারতেছে যে কোথায় আমাদের এজ আছে, কোথায় এজ নাই। সে চেষ্টা করে এজটাকে প্রিজার্ভ করে যত ভালো স্মুথ করা যায়। ঠিক আছে, দ্য কার্নেল ইজ কম্পিউটেড ডাইনামিক্যালি। আরেকটা আমরা ইম্পর্টেন্ট কথা পেলাম যে বাইলেটারাল ফিল্টারের ক্ষেত্রে কার্নেলটা ডাইনামিক্যালি কম্পিউটেড হয়, অর্থাৎ কার্নেলটা আমরা ডিফাইন করব না।
ঠিক আছে, এটা ডাইনামিক ভাবে অটোমেটিক্যালি কম্পিউট হবে ফর ইচ পিক্সেল, প্রত্যেকটা পিক্সেলের জন্য। সো দেয়ার ইজ নো ফিক্সড কার্নেল ম্যাট্রিক্স টু এক্সট্রাক্ট লাইক ইন লিনিয়ার ফিল্টার্স। ঠিক আছে, অর্থাৎ লিনিয়ার ফিল্টার গুলোতে আমরা যেভাবে কার্নেল ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতাম, এরকম কোনো ফিক্সড কোনো কার্নেল ম্যাট্রিক্স এখানে থাকবে না। এটা কি বুঝতে পারলেন বাইলেটারাল ফিল্টারটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা বুঝতে পারলে এরপরে হচ্ছে মেইন টাস্কটা আসবে আপনাদের ফিল্টারিং এর। আমরা চলেন একটু ডকুমেন্টেশন ঘুরে আসি ওপেন সিভির। এর সাথে আমরা ওপেন সিভি দিয়ে যখন বাইলেটারাল ফিল্টারিং করব তখন কিভাবে করব এটা আমরা দেখব। আচ্ছা, আমি একটু কোডে যাই, দেখি আপনার কোড কোথায় রাখছি। ওকে, সো আপনাদের জন্য বাইলেটারাল ফিল্টার ওকে এখানে আছে, ব্লারিং মিডল বাইলেটারাল। ওকে, ঠিক আছে। তো বাইলেটারালটা আমরা পরে দেখবো কি, পরে দেখি বাইলেটারালটা আমরা পরে দেখি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অন্যান্য সবগুলো ফিল্টারের সাথে বাইলেটারাল ফিল্টারটা দেখবো, তারপর স্পেশালি বাইলেটারাল ফিল্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করি, এভারেজ ফিল্টার আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, তো এটা আমরা এখানে দেখবো না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গসিয়ান এবং মিডিয়ান ব্লার। ঠিক আছে, এই দুইটা দেখে দেন বাইলেটারাল ফিল্টারে যাব। তো চলেন আমাদের ইমেজটাকে আগে লোড করে নিয়ে আসি। ওকে, সিলিটি কালার পাচ্ছে না, ভালো কথা, ইমেজই পাচ্ছে না। ও, পাওয়ার তো কথাও না, আমি তো ড্রাইভই মাউন্ট করিনি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেরি ইমেজটা। ঠিক আছে, তো এই বেরি ইমেজের উপর আমরা চলুন এখন প্রথমে অ্যাপ্লাই করব মিডিয়ান ব্লার। ঠিক আছে, তো মিডিয়ান ব্লারের ক্ষেত্রে আমরা জাস্ট CV2 এর মিডিয়ান ফাংশনটা ব্যবহার করব এবং এখানে আমাদের কার্নেল সাইজটা বলে দিব। ঠিক আছে, তো CV2 ডট মিডিয়ান ব্লার, এখানে ইমেজ, তারপর হচ্ছে ইমেজ বলতে আমাদের সোর্স ইমেজটা। ঠিক আছে, আর 5 হচ্ছে আমাদের কার্নেল সাইজ। ঠিক আছে, এবং আমরা এটাকে প্লট করব। ওকে, আমাদের ইমেজের উপর মিডিয়ান ব্লার অ্যাপ্লাই করার পরে আর অ্যাপ্লাই করার আগে দেখেন এটা কতটা স্মুথ হয়ে আসছে, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? এখন আমরা যদি ব্লাইন্ডনেসটা বাড়িয়ে দিই, ধরেন 25 এরকম করে দিই, তাহলে কিরকম দেখা যায়? ইমেজটা কি তার অরিজিনাল শেপে আছে আর না। নাই? আমরা যদি এখন 55 করে দেই, এখন অবস্থা আরো খারাপ, জাস্ট একটা সার্কেল মনে হচ্ছে এখন। ওকে, তো কার্নেল সাইজটা আমাদের চুজ করতে হবে সতর্কতার সাথে, যাতে আমাদের ইমেজের ক্ষতি যথাসম্ভব কম হয়। ঠিক আছে,
আচ্ছা, এখন আসুন গসিয়ান ব্লারের ক্ষেত্রে। সো সেম ইমেজ, গসিয়ান ব্লার যদি আমরা করি, টু গসিয়ান ব্লার। সো গসিয়ান ব্লারের এখানে দেখেন, এখানে একটা ভ্যালু আছে 0, এটা তো বোঝা যাচ্ছে যে কার্নেল, ঠিক আছে। বাট এখানে লাস্টে একটা ভ্যালু আছে, এটা কি 0? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, কে বললেন এটা? ভাই আমি হাসান হাবিব। আচ্ছা, আপনি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে পারছেন, ওকে। আপনি কি বলতে পারবেন যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে কেন ব্যবহার করা হচ্ছে? ভাই পিক্সেল ডিস্ট্রিবিউশনের জন্য, আই থিঙ্ক পিক্সেল ডিস্ট্রিবিউশনটা কি রকম এটার জন্য, মেবি নট শিওর। অলমোস্ট আনসার করতে পারছেন, আর কেউ ট্রাই করবেন? অলমোস্ট হয়ে গেছে, টু দ্য পয়েন্টে যদি আসে নাই, বাট অলমোস্ট হয়ে গেছে। এটা তো ওকে, থ্যাংক ইউ। সিগমা এক্স এর ভ্যালু, সো এটা যদি 0 দিই তাহলে সরি নাজমুল সাকিব, আপনার আহ, কথা আজকেও খুব আস্তে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আস্তে, খুবই আস্তে। শোনা যাচ্ছে। হ্যাঁ, বেটার, আগের থেকে বেটার। সো এটা ওই যে সিগমা এক্স এর ভ্যালুটা না, যেটা মানে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 0 দিই তাহলে হচ্ছে অটো মানে এনশিওর করে এটা পাইথন, যে মানে ইন্টেন্সিটি যাতে থাকে আর কি, মানে অটো সিলেক্ট করে ওটা। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন, বাট হয়তো এক্সপ্রেস করতে পারতেছেন না আর কি, ঠিক আছে। ওকে, আপনারা এটা দেখবেন যে সিগমা ভ্যালুটা এখানে কেন 0। সিগমা ভ্যালু বলতেছি, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই কথা অ্যাকচুয়ালি, সিগমা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে কেন 0, এটা একটু স্টাডি করবেন আপনারা, ঠিক আছে। তো গসিয়ান ব্লার ফাংশন ব্যবহার করে আমাদের এটা হচ্ছে টার্গেট ইমেজ, এবং রেজাল্টের যে ইমেজটা এটা আমরা গসিয়ান ব্লারের মধ্যে রাখতেছি, দেন আমরা দেখি রেজাল্ট কি আসে। তো এখানেও খেয়াল করবেন যে আমরা পিক্সেল বলতেছি, আমাদের যে কার্নেলের সাইজটা সেটা 5 রাখতেছি, ঠিক আছে। তো এখানে দেখেন স্মুথ করা হয়েছে, বাট সামহাও মনে হচ্ছে যে এই ইমেজটা থেকে এই ইমেজের যে এজ গুলো, এগুলো মনে হচ্ছে শার্পার, তাই না? আমাদের মিডিয়াম ব্লার করা যে ইমেজটা সেটা থেকে গসিয়ান ব্লার করা ইমেজের যে এজ গুলো যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে শার্প। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না। এটা ডেফিনেটলি হচ্ছে স্মুথ বেশি মনে হচ্ছে, ঠিক আছে। ওকে, তো চলেন আমরা গসিয়ান ব্লারটা একটু দেখে আসি। গসিয়ান ব্লার আমরা তো লোড করলাম, কোথায় জানো, ইমেজ স্মুথিং, ওকে, গসিয়ান ব্লার, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনস্টেড অফ বক্স ফিল্টার, এখানে গসিয়ান ব্লার ব্যবহার করা হয় গসিয়ান কার্নেল ব্যবহার করে, ওকে। ওকে, এখানে বেশি কথা বলা নাই, আমরা গসিয়ান ফাংশনটা দেখি। তো এটা হচ্ছে আপনাদের কে সাইজ, মানে কার্নেল সাইজ ডাবল, এটা হচ্ছে সিগমা, সিগমা ভ্যালুটা, আর এটা হচ্ছে নিজের কে টাইপ। তো এখানে ডিটেইলস কোথায় বলা আছে, এটা হচ্ছে অ্যাপারচার সাইজ বা কে সাইজ বা কার্নেল সাইজ যেটাই বলেন না কেন, সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইফ ইট ইজ নন পজিটিভ, যদি এটা পজিটিভ না হয়, ইট ইজ কম্পিউটেড ফ্রম কে সাইজ, ঠিক আছে। যদি পজিটিভ না হয়, নন পজিটিভ মিনস নেগেটিভ, ঠিক আছে, নন পজিটিভ মিনস নেগেটিভ। তো ইট ইজ কম্পিউটেড ফ্রম কে সাইজ অ্যাজ সিগমা, তারপরে আপনার ফর্মুলা দেয়া আছে, ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী আপনার এর ভ্যালুটা কম্পিউট করা হয়। তারপরে কে টাইপ বা কার্নেল টাইপ, ঠিক আছে, কার্নেল টাইপটা কি এটা আপনারা ডিফাইন করে দিতে পারেন, ওকে। আচ্ছা, তো এটা আমরা ডিফাইন করিনি, আমরা এই দুইটা জিনিস ডিফাইন করে দিছিলাম, যে কার্নেল সাইজ এবং সিগমা,
ওকে, তো এখানে সিগমা কোনটার কথা বলতেছি, এখানে যদি আপনি গসিয়ান ফাংশনের দিকে তাকান, এখানে দেখবেন যে সিগমা স্কয়ার আছে, ঠিক আছে। এই সিগমার কথাটা বলতেছি, এই সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রিভিয়াসলি আমরা যখন প্রথম গসিয়ান ফাংশন নিয়ে আলোচনা করি, আমরা যদিও খুব থিওরিটিক্যাল কোনো আলোচনা করি নাই, সেখানে দেখবেন যে আপনাদেরকে একটা গ্রাফ দিয়ে দিয়েছিলাম। সেই গ্রাফের মধ্যে একটা বেল শেপড কার্ভ ছিল, ঠিক আছে। ওই কার্ভের নিচের দিকে যদি খেয়াল করবেন তাহলে দেখবেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুগুলো ডিস্ট্রিবিউটেড আছে। একদম বেল শেপ কার্ভের মাঝ বরাবর ছিল 0, এবং তার পাশে 1 সিগমা বা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিস্টেন্স, 2 সিগমা বা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিস্টেন্স, এভাবে ডিস্টেন্স অনুযায়ী বেল শেপ কার্ভটা আস্তে আস্তে 0 হয়ে যাচ্ছিল আর কি। ওকে, তো গসিয়ান ব্লার দেখলাম আমরা, এখানে মিডিয়ান ব্লার আছে। চলেন বাইলেটারাল যেটা আছে সেটা আমরা দেখি, বাইলেটারাল ফিল্টারিং, ঠিক আছে। তো এখানে একটা জিনিস আমি যেটা মনে রাখতে বলছিলাম আপনাদের, যে স্পেশাল ডিসটেন্স এবং ইন্টেন্সিটি ডিফারেন্স, দুইটা কথা বলছিলাম। আরেকটা কথা বলছিলাম, সেটা ছিল কোনটা, ডাইনামিক্যালি ইচ পিক্সেলের জন্য কার্নেলটা কম্পিউট করা হয়, ঠিক আছে। তো বাইলেটারাল ফিল্টার, এখানে দেখেন আমাদের কি কি আছে। ইনপুট ইমেজ, এটা হচ্ছে সোর্স ইমেজটা, আউটপুট অ্যারে, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর একটা ইন্টিজার ভ্যালু ডি। তো ডি ভ্যালুটা কি মিন করে, ডি ভ্যালুটা হচ্ছে আপনার ডায়ামিটার। এই ডায়ামিটার দিয়ে বোঝায় আপনার নেইবারহুডের যে ডায়ামিটারটা, এটাকে বোঝায়, ঠিক আছে। যেহেতু এখানে আপনি কোনো কার্নেল ব্যবহার করতেছেন না, এখানে আপনি একটা নেইবারহুড সিলেক্ট করে দিতে পারেন বা বলতে পারেন যে এই নেইবারহুডের মধ্যে বা এই ডায়ামিটারের মধ্যে ক্যালকুলেশনটা করো। তারপর হচ্ছে সিগমা কালার, সিগমা স্পেস, এটা নিয়ে আমরা কথা বলবো। দেন হচ্ছে বর্ডার টাইপ, এটা ডিফল্ট বর্ডার টাইপ থাকে, ঠিক আছে। এখন আসেন দেখি আমাদের সোর্স ইমেজ ডি ডায়ামিটারে আসি। ডায়ামিটারটা কি, ডায়ামিটার অফ ইচ পিক্সেল নেইবারহুড, প্রত্যেকটা পিক্সেলের যে নেইবারহুড হবে সেটার ডায়ামিটারটা, দ্যাট ইজ ইউজড ডিউরিং ফিল্টারিং। ফিল্টারিং এর জন্য যেই ডায়ামিটারটা সে ব্যবহার করবে। তো এটা যদি নন পজিটিভ হয় তাহলে ইট ইজ কম্পিউটেড ফ্রম সিগমা স্পেস। যদি এটা নন পজিটিভ কোনো ভ্যালু আপনি দেন তাহলে এটা সিগমা স্পেস থেকে অটোমেটিক্যালি কম্পিউটেড হবে, ঠিক আছে। দেন আসতেছে কি, সিগমা কালার। সিগমা কালারের ক্ষেত্রে ফিল্টার সিগমা ইন দ্য কালার স্পেস, ঠিক আছে। কালার স্পেস বলতে আমরা যেটা বুঝতেছি বা বলতেছি সেটা হচ্ছে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি ডিফারেন্স, ঠিক আছে। A larger value of the parameter means that further colors within the pixel neighborhood, further color বলতে দূরবর্তী কালার বোঝাচ্ছে, দূরবর্তী কালার বলতে কালার ডিফারেন্সটা বড় বোঝাচ্ছে। আমি আবার বলতেছি, ফার্দার কালার বলতে বোঝাচ্ছে দূরবর্তী কালার ইন্টেন্সিটি, এবং দূরবর্তী ইন্টেন্সিটি মানেই হচ্ছে দুইটা পিক্সেলের ইন্টেন্সিটি লেভেলের ডিফারেন্সটা বেশি হবে। এটা ক্লিয়ার, বুঝতে পারছেন? ভাইয়া, আমার মাথার উপর দিয়ে গেল নাকি? জি ভাই, মাথার উপর দিয়ে গেছে অনেকটা। প্রিভিয়াস ব্যাচে এই জিনিসটা আমি বুঝাই নেই, প্রিভিয়াস ব্যাচে এই জিনিসটা দুইটা টাস্ক দিয়ে দিছিলাম। আচ্ছা, যাই হোক, আবার বলতেছি সিগমা কালার আপনাদেরকে বলেছিলাম দুইটা জিনিস মাথায় রাখতে, একটা হচ্ছে স্পেশাল ডিস্টেন্স, যেটা হচ্ছে পিক্সেল টু পিক্সেল ফিজিক্যাল ডিস্টেন্স, আরেকটা ছিল ইন্টেন্সিটি ডিফারেন্স, যেটাকে আপনি কালার ডিফারেন্স পারেন বলতে পারেন আর কি, ঠিক আছে। তো সিগমা কালারটা কি ডিফাইন করে, সিগমা কালারটা হচ্ছে এমন একটা থ্রেশহোল্ড ভ্যালু নির্ধারণ করে দিবে, যেই ভ্যালুটার জন্য আপনার ফার্দার অ্যাওয়ে যে পিক্সেল গুলো আছে এগুলোর প্রভাবটাও আপনার টার্গেট পিক্সেলের উপরে পড়বে, ঠিক আছে। কিসের উপর ভিত্তি করে পড়বে, তার কালার ইন্টেন্সিটির উপরে, ঠিক আছে। কালারের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে তার প্রভাবটা পড়বে আপনার টার্গেট পিক্সেলের উপরে, ঠিক আছে। তো ধরেন এখন আমাকে হোয়াইট বোর্ডে যেতে হবে।
আর সিগমা স্পেসের কথা যেটা বলতেছি এটা হচ্ছে কোঅর্ডিনেট স্পেস, ঠিক আছে, অর্থাৎ আপনি স্পেশাল ডিস্টেন্সের কথা বলতেছি এখানে, ফিজিক্যাল ডিস্টেন্স। লার্জার ভ্যালু যেটা মিন করে সেটা হচ্ছে ফার্দার পিক্সেল গুলো উইল ইনফ্লুয়েন্স ইচ আদার অ্যাজ লং এজ দেয়ার কালার্স আর ক্লোজ এনাফ। তো অ্যাজ লং এজ দেয়ার কালার্স আর ক্লোজ এনাফ, এখানেই জিনিসটা কনফিউজিং হয়ে যায় অনেকের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা আমরা ভাই, পরে আসবো। এখানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার মতো এই যে সিগমা কালারটা ক্যালকুলেট হবে? কোন জায়গাতে? সিগমা কালার এবং সিগমা স্পেস যেটা আছে এগুলো কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যেভাবে ক্যালকুলেট করি ঠিক ওভাবে ক্যালকুলেশন হবে? মানে না, on the basis of- ক্যালকুলেশন হবে না, এটা আমরা ডিফাইন করে দিব। এটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালুর মতো আমরা ডিফাইন করে দিব, ঠিক আছে। Okay. থ্রেশহোল্ড ভ্যালুর মতো আমরা এটাকে ডিফাইন করে দিব। আচ্ছা, এখন আসি এই যে আমাদের প্রথমটার ক্ষেত্রে। সিগমা স্পেস যে বলছে যে লার্জার ভ্যালু, এটা কি ভাই স্পেশাল ডিফারেন্সটা বলছে লার্জার ভ্যালু বলতে? সিগমা কালারের কথা বলতেছেন? না ভাই, সিগমা স্পেসের কথা যে বললেন একটু আগে। হ্যাঁ, সিগমা স্পেসের ক্ষেত্রে লার্জার ভ্যালু মানে হচ্ছে স্পেশাল ডিস্টেন্সের কথা বলতেছেন। স্পেশাল ডিসটেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে কালার সেম থাকে কিভাবে, ক্লোজ কিভাবে হয়? এটাই তো ভাবার বিষয়, এটাই তো কনফিউশন এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমটায় দেখি, সিগমা কালারটা যেটা এটা দেখি, ঠিক আছে। সিগমা কালার যেটা এটা দেখি। তো ফিল্টার সিগমা এটা তো দরকার নাই। লার্জার ভ্যালু অফ দ্য প্যারামিটার মিনস দ্যাট ফার্দার কালার উইদিন দ্য পিক্সেল নেইবারহুড। তো এই কথাটা যদি আমরা বুঝাতে যাই, আমরা প্রথমে একটা ইমেজ নিব। এই ইমেজের মধ্যে আমরা কিছু পিক্সেল নিয়ে নিই। ধরে নিচ্ছি এগুলো আমাদের পিক্সেল। 3x3 আমরা পিক্সেল নিয়ে নিচ্ছি। টার্গেট পিক্সেল আমাদের ধরি এটা, ঠিক আছে। তো আমাদের টার্গেট পিক্সেল থেকে যদি আমরা নেইবারহুডটা এইভাবে ডিফাইন করে দেই যে ডায়ামিটার হচ্ছে 1। তো ডায়ামিটার যদি 1 হয় তাহলে চতুর্দিকে 1 পিক্সেল ডিস্টেন্সে সে একটা নেইবারহুড তৈরি করতেছে, ঠিক আছে। এখন আসি প্রথম লাইনে, যে লার্জার ভ্যালু অফ দ্য প্যারামিটার মিনস দ্য ফার্দার কালার্স উইদিন দ্য পিক্সেল নেইবারহুড উইল বি মিক্সড টুগেদার। তো যখন এই ক্যালকুলেশনটা হবে, ক্যালকুলেশনটা হওয়ার সময় দূরবর্তী পিক্সেল গুলা ভ্যালু এর সাথে মিক্স হবে যদি আপনার এটা এই সিগমা কালারের ভ্যালুটার রেঞ্জের মধ্যে পড়ে যায়, সিগমা সি, ঠিক আছে। এখন ধরেন সিগমা সি এর ভ্যালু আপনি ধরেন আপনি একটা এরকম ভ্যালু দিচ্ছেন 50, ঠিক আছে, 50। আপনার টার্গেট পিক্সেলের ভ্যালু হচ্ছে 0 বা 1, আর আপনার এই পিক্সেল অথবা এই পিক্সেলটার ভ্যালু, যদি এই পিক্সেলটার কথা বলি, এই পিক্সেলের ভ্যালু আমরা ধরে নিচ্ছি 78, ঠিক আছে। এটা সবই আরবিটারি ভ্যালু আমরা কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। দুইটার ডিফারেন্স কত, ইন্টেন্সিটি লেভেলের ডিফারেন্স কত, 78 মাইনাস 1 অর্থাৎ 77, 77। যেটা কিনা আমাদের এই রেঞ্জ থেকে বড়, ঠিক আছে। এখন আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী যদি আমরা বলি লার্জার ভ্যালু অফ দ্য প্যারামিটার মিনস দ্যাট ফার্দার কালার্স বলতে এখানে কালারের ডিফারেন্সটা যত বেশি হবে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে, উইদিন দ্য পিক্সেল নেইবারহুড। এখন দেখেন এটা কি এই রেঞ্জ থেকে ছোট না বড়? বড়, আমাদের সিগমা সি থেকে বড়। তো এটার প্রভাব পড়বে না বা কম পড়বে, ঠিক আছে। এখন আমরা ধরি যে এইটার অর্থাৎ এই যে পিক্সেলটা, এই পিক্সেলটার ভ্যালু ধরেন আপনি 50, আর আমাদের টার্গেট পিক্সেলের ভ্যালু হচ্ছে 1, সো ইন্টেন্সিটি ডিফারেন্স হচ্ছে 49, ঠিক আছে। সো 49 যখন আমরা হিসাব করতেছি, 49 হচ্ছে, সরি আমি ইয়েতে ভুল করতেছি,
49 হচ্ছে আমাদের সিগমা সি থেকে হচ্ছে ছোট, ঠিক আছে। ছোট মানে হচ্ছে আমাদের এই রেঞ্জের মধ্যেই আছে, ঠিক আছে। তো এই রেঞ্জের মধ্যে যখন থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের নেইবারহুডের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত এটা তার যে ইফেক্টটা এটা হচ্ছে আমাদের এই পিক্সেলের ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে পড়বে, ঠিক আছে। এই পিক্সেলের ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে পড়বে। তো কি বলতেছে, ইট ইজ কম্পিউটেড ফ্রম দ্য সিগমা স্পেস, ও সরি, কালার্স উইদিন দ্য পিক্সেল নেইবারহুড, অর্থাৎ সিগমা স্পেস, ঠিক আছে। অর্থাৎ সিগমা স্পেসের ভিতরে যতক্ষণ থাকতেছে, আর এই লার্জার ভ্যালু যেটার কথা বলতেছে, এই ভ্যালুটা যত বড় হবে তত বড় ডিফারেন্সের পিক্সেল গুলো পরস্পরের সাথে কি ইন্টারাকশন করবে বা পরস্পরের ভ্যালু চেঞ্জের ক্ষেত্রে অবদান রাখবে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে এই নেইবারহুডের বাইরের একটা পিক্সেল, এখানে সেই পিক্সেলের ভ্যালু মনে করেন 25, তো আমাদের সেন্টার পিক্সেলের ভ্যালুর তুলনায় যদি আমরা কল্পনা করি তাহলে এটার ডিফারেন্স হচ্ছে 24। এটা ওয়েল বিলো দ্য থ্রেশহোল্ড লেভেল, বাট এটা এখানে কোনো প্রকার কোনো রকম রোল প্লে করবে না, কারণ হচ্ছে এটা আমাদের নেইবারহুডের মধ্যে নাই আপাতত, ঠিক আছে। আপাতত এটা আমাদের নেইবারহুডের বাহিরে আছে। বাট যখন এটা স্ট্রাইড করে বা স্লাইডিং উইন্ডো যখন আমাদের এই পিক্সেল গুলোর উপর চলে আসবে, তখন আবার একটা প্রভাব থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি পরেরটাতে। এটা কি বুঝতে পারছেন, সিগমা কালারের ব্যাপারটা কি বুঝতে পারছেন কিছুটা? জি ভাই। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে হচ্ছেটা কি তাহলে, দুইটা পিক্সেলের মধ্যে কালার ডিফারেন্স অনেক বড় থাকলেও আপনি যদি এটাকে বড় ভ্যালু দিয়ে দেন, এই ভ্যালুটা যত বড় হবে এই দূরবর্তী পিক্সেল ভ্যালুগুলো পরস্পরের সাথে ইন্টারাকশন করবে, ঠিক আছে। অর্থাৎ তাদের মধ্যকার কালার ডিফারেন্সের কারণে আপনি যে আমরা চাচ্ছিলাম সেপারেশন, এই সেপারেশনটা আসলে কম হবে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা এই ভ্যালুটাকে কমিয়ে নিয়ে আসি, যেমন এই 50, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি অনেক কম। যদি আমরা 255 এই স্কেলে চিন্তা করি, যদি আমরা আরো কমিয়ে দেই 25, তখন কি এটা অনেক ন্যারো হয়ে যাবে। তো সেম ডিস্টেন্সে বা সেম নেইবারহুডে থাকা সত্ত্বেও দেখা যাবে যে এই দুইটা পিক্সেল ভ্যালুর ডিস্টেন্স বা পিক্সেলের যে ইন্টেন্সিটি ডিফারেন্স, এটা যদি আপনার 25 থেকে বড় হয়ে যায়, তখন আর এটা কি একজন আরেকজনের ইন্টেন্সিটি ভ্যালু চেঞ্জের ক্ষেত্রে কোনো প্রকার বলতে হবে। রোল প্লে করবে না বা অবদান রাখবে না, ঠিক আছে। বা অবদান রাখলেও সেটা অনেক কম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি সিগমা স্পেসে। সিগমা স্পেসটা তো বুঝতেছেন, এটা হচ্ছে স্পেশাল ডিস্টেন্স, ঠিক আছে। সিগমা স্পেস filter sigma in the coordinate space, ঠিক আছে। A large value of the parameter means the further pixel will influence each other as long as their colors are close enough. তো ফার্দার পিক্সেল বলতে কি বোঝাচ্ছে? তো প্রথমেই আসেন আমরা আবার ড্রয়িং বোর্ডে আসি। আমাদের নেইবারহুড ছিল এইটা, ঠিক আছে। তো এখন আমাদের নেইবারহুডটাকে যদি একটু বড় করি, ধরেন এরকম আর কি। সো 5/5 এরকম যদি একটা পিক্সেল ভ্যালু হয়, সরি, এরকম যদি আমাদের একটা নেইবারহুড হয়, এটা আসলে বোঝা যাচ্ছে না। আমরা এক কাজ করতে পারি, সো এটা হচ্ছে আমাদের নেইবারহুড এখন, ঠিক আছে। 5/5 পিক্সেলের একটা নেইবারহুড। তো এখানে অবশ্যই তাদের ডিস্টেন্সটা অনেক বড়, ঠিক আছে।
অর্থাৎ অনেক বড় ডিস্টেন্সে তাদের মধ্যে ইন্টারাকশন ঘটবে। এখন এটা কিভাবে ঘটবে? এই ভ্যালুটা যত বড় হবে তত দূরবর্তী পিক্সেলগুলো একে অপরের ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে অবদান রাখবে বা হেল্প করবে, কন্ট্রিবিউশন করবে, ঠিক আছে? যদি এটার ভ্যালুটা কম হতো, অর্থাৎ এরকম হতো, তাহলে শুধুমাত্র এই নিকটবর্তী যে পিক্সেল গুলো আছে এই পিক্সেল গুলোই শুধুমাত্র কন্ট্রিবিউট করতো, দূরবর্তী পিক্সেল গুলো করতো না, ঠিক আছে? এটা তো একদম সিম্পল কথাবার্তা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? will influence each other as long as their colors are close enough, এবং এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছে সি সিগমা কালার। দ্যাট মিনস সিগমা স্পেস এবং সিগমা কালার এটা হচ্ছে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আপনার সিগমা স্পেসের ভিতরে পড়তেছে, বাট কালার ডিফারেন্সের মধ্যে আবার কি, আপনি ধরেন এটা আপনার সিগমা স্পেস, ঠিক আছে? সিগমা স্পেসের মধ্যে আপনার পড়ে গেছে, বা এটাকে ধরেন আপনার সিগমা স্পেস, এই সিগমা স্পেসের মধ্যে আপনার এই ভ্যালুটা পড়ে গেছে, এই পিক্সেলটা পড়ে গেছে, বাট যখন আপনি সিগমা কালারের ভ্যালুর দিকে তাকাচ্ছেন তখন দেখলেন যে সেখানে আছে 50 হচ্ছে আপনার সিগমা কালারের ভ্যালু, আর এই দুইটার পিক্সেলের ইন্টেন্সিটি ডিফারেন্স মনে করেন আপনার 79 বা 74। তো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এটা থেকে বড় হবার কারণে তখন দেখা যাবে যে এটা আসলে তেমন প্রভাব ফেলবে না, ঠিক আছে? কারণ এটা আমাদের সিগমা স্পেসের মধ্যে থাকলেও সিগমা কালারের যে স্পেস, কালার স্পেসের মধ্যে পড়তেছে না। আবার এটাকে যদি আপনি উল্টা ভাবে বলেন, সিগমা কালার স্পেসের মধ্যে পড়তেছে বাট সিগমা স্পেসের মধ্যে পড়তেছে না, যেমন এখানে কি বলতেছে, লার্জার ভ্যালু অফ প্যারামিটার মিন্স দ্যাট ফার্দার কালারস উইদিন দ্য পিক্সেল নেইবারহুড। এই যে উইদিন দ্য পিক্সেল নেইবারহুড দেখেন বলে দিছে সি সিগমা স্পেস, অর্থাৎ আপনার দূরবর্তী যত দূরবর্তী কালার হোক না কেন, অর্থাৎ ইন্টেন্সিটি ডিফারেন্স যত বেশি হোক না কেন, একজন আরেকজনের ইন্টেন্সিটি পরিবর্তনের ক্ষেত্রে বা ওই যে ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করবে যতক্ষণ পর্যন্ত তারা একটা নেইবারহুডের মধ্যে আছে, ঠিক আছে? তো দুইটাই কি একটা অপরের উপর ডিপেন্ডেন্ট, সিগমা স্পেস সিগমা কালারের উপর, সিগমা কালার সিগমা স্পেসের উপর, ঠিক আছে? কন্ট্রিবিউশনটা তখনই হবে যখন দুইটা রেঞ্জের ভিতরেই পড়বে। বুঝতে পারছেন? মাত্র একজন বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনাদের টাস্ক থাকবে, এটা আপনারা আরো স্টাডি করবেন, ঠিক আছে? প্রিভিয়াস ব্যাচে আমি আসলে এটা প্রথমে বুঝাইনি, প্রথমে এরকম জাস্ট বলে দিছি যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশন দিয়ে দিছি এবং বলছি যে আপনারা এটা স্টাডি করে আমাকে বুঝাবেন, আপনারা আমাকে বুঝাবেন যে কেন এরকম হচ্ছে। আজকে যেরকম আপনাদেরকে একদম ভিজুয়ালাইজেশন করে দেখিয়েছি এরকমটা আমি করে দেখাইনি, এটা পরে দেখাইছি, ঠিক আছে? যাই হোক, তো একটু স্টাডি করলে আশা করি ফুল ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে বর্ডার টাইপ আপাতত আমাদের প্রয়োজন নাই। এখন চলেন আমরা বাইলেটারাল ফিল্টারের উদাহরণটা দেখি। অনেক ইমেজ হয়ে গেছে। সো বাইলেটারাল ফিল্টারের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কপি করে নিয়ে আসি বাইলেটারাল। সো দেখেন আমাদের কার্নেল সাইজ এখানে নাই, এটা হচ্ছে আমাদের ডি অথবা ডায়ামিটার, তারপরে হচ্ছে 75 এটা হচ্ছে আমাদের সিগমা সি বা সিগমা কালার, এবং তারপরে এটা হচ্ছে সিগমা স্পেস। আচ্ছা এখানে একটা ভুল বলতেছে যে সিভি খুঁজে পাই না, এটা কি কেউ বলতে পারবেন যে কি প্রবলেম হচ্ছে এখানে? এনিওয়ান? জি ভাইয়া, এখানে সিবি 2 হবে ভাই। আমাদের সিবি 2 হওয়ার কথা। কেন সিভি 2 হবে? আমরা ওই যে সিবি 2 এস সিবি বলতেছি এটা আমরা সিবি 2, আমরা ভাই অ্যালাইজ দেই নাই, কোনো অ্যালাইজ দেই নাই এই জন্য। আচ্ছা আমরা কোনো এলিয়াস দেইনি, এখানে স্যাম্পল সিভি 2
সরাসরি ইম্পোর্ট করতেছি। তো এখানে আমরা CV লিখলে হবে না, CV2 লিখতে হবে। ওকে, থ্যাংক ইউ। দেখেন আমাদের বায়োলেটারাল ফিল্টার অ্যাপ্লাই করার পরে ইমেজটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন সবগুলো পাশাপাশি যদি আমরা রাখি তাহলে কেমন দেখা যাবে সেটা আমরা দেখি, ঠিক আছে। এখানে আমি একটু চেক করে নিই। এভারেজিং এর ক্ষেত্রে 5/5, 5/5, মিডিয়ানের ক্ষেত্রে 5, বাইলেটারালের ক্ষেত্রে 5। ওকে, সবগুলোতেই আপনার কার্নেল সাইজ বলেন আর নেইবারহুড সাইজ বলেন সেটা 5 করা আছে, এবং আপনারা পাশাপাশি ইমেজগুলো দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা কিরকম। যদিও খুবই কম ডিফারেন্স বোঝা যাচ্ছে এখানে। খুব ভালোভাবে বুঝতে গেলে আপনাকে একটা ক্লিয়ার পিক্সেল, সরি ক্লিয়ার ইমেজ নিতে হবে, ঠিক আছে। তখন হয়তো আপনি খুব ভালোভাবে ডিফারেন্সটা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আজকে ক্লাসে এই পর্যন্ত। আজকে ক্লাসে উপরে কোনো প্রশ্ন আছে আপনাদের আজকে ক্লাসের উপরে ভিত্তি করে? না ভাই, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নাই? তাহলে তো আমার জন্য খুবই ভালো। ভাই নেক্সট ক্লাসে অ্যারাইজ হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে রাইজ হবে। আপনাদের অনেক প্রশ্ন নাই কিছু, তার মানে আপনারা সব বুঝতে পারছেন। না ভাই অনেক কিছু কনফিউশন হয়ে গেল। ঘাটাঘাটি করলে বেরোবে ভাই অনেক কিছু। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে সেম অ্যাসাইনমেন্ট প্রিভিয়াস ব্যাচে যেটা দিয়েছিলাম, ওনাদেরকে না বুঝিয়ে দিয়েছিলাম আর আপনাদেরকে বুঝানোর পরে দিচ্ছি। সিগমা কালার এবং সিগমা স্পেসের যে কন্ট্রিবিউশন এটা কিভাবে হচ্ছে এটা তো বলবেন, পাশাপাশি এক্সট্রা কিছু থাকবে যেটা আমি বলে দিইনি। এই ফাংশন থেকে আপনি এই দুইটা প্যারামিটারকে এক্সপ্লেন করবেন। এর পাশাপাশি যেটা বলবেন যে হাউ calculates the target pixel value। সেটা কিভাবে টার্গেট পিক্সেল ভ্যালুটা ক্যালকুলেট করে এটা বের করবেন। আর এর সাথে অলরেডি আপনারা হয়তো ইমেজ দেখে ফেলছেন, কেউ কেউ কোডেরও আংশিক অংশ দেখে ফেলছেন, এটা সমস্যা না। এখানে দেখবেন যে বাইলেটারাল ফিল্টার 1 2 3 এরকম করে আমি কিছু একটা করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন এটা আপনাদের ওটি থাকবে, মানে অপশনাল টাস্ক। আপনারা যেটা করবেন ডিফারেন্ট প্যারামিটার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নেবেন, নিয়ে সেটা কম্বিনেশনের ফলে যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি ধরেন ডি সাইজ বা ডি এর যে ভ্যালুটা সেটাকে আপনি বেশি নিলেন বা কম নিলেন, বাকি দুইটা অর্থাৎ সিগমা সি এবং সিগমা এস এই দুটোকে ফিক্স রেখে, আবার সিগমা স্পেসটাকে চেঞ্জ করলেন সিগমা সি এবং ডি এই দুইটাকে চেঞ্জ না করে। এরকম বিভিন্ন ভাবে চেঞ্জ করে আপনি রেজাল্টটা তো দেখাবেন এখানে যেভাবে পাশাপাশি দেখানো হচ্ছে, পাশাপাশি আপনারা যেটা করবেন এক্সপ্লেন করার চেষ্টা করবেন যে কেন এটা হলো। আপনারা যদি এটা করেন তাহলে এটা এক্সপ্লেন করাটা খুব একটা টাফ হবে না, আই থিংক,
ঠিক আছে, নিজের ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করবেন, চ্যাট জিপিটি ইউজ করবেন না। এটা বুঝে নিজের ভাষায় 2 লাইন করেন, 3 লাইন করেন, এক্সপ্লেন করার চেষ্টা করেন। এটা অপশনাল টাস্ক, দ্যাট মিনস এটার উপর আপনি খুব একটা জোর দিবেন না, জোর দিবেন এটার উপরে এবং এটার উপরে। ঠিক আছে, এটা না করলেও আপনাদের মার্কিং এ কোনো প্রকার প্রভাব ফেলবে না এটা যদি আপনারা না করেন। বাট এটা যদি খারাপ করেন, করার পরেও যদি খারাপ হয় তাহলে কিন্তু মার্কিং এ প্রভাব পড়বে। ঠিক আছে, ওকে, তো আজকে তাহলে এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।